আমাদের দলের হুজুররা এটার বড় সমস্যা। ওই ৪ তারিখ মারামারিতে ফেরদৌস একদিকে দৌড়ায় গেছে, আমি একদিকে দৌড়ায় গেছি। আমি বিআরইউতে আশ্রয় নিছি। ওখানে আশ্রয় হচ্ছিল ইসলামী সমাজ নামে একটা দলের জনসভা হচ্ছিল। মাইক্রোফোনটা সুযোগ পাইছি। তাদের বললাম আমি, "নবীজি যুদ্ধ করছে, দাঁত ভাঙছে, আপনারা বইসা আছেন এখানে।" বলে, "না, না, রক্ত মারামারির মধ্যে আমরা নাই। জুস খাওয়ার সময় আছে।" বোঝেন অবস্থাটা। এতগুলি হুজুরের মাধ্যমে আমি আর ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার বড় সমস্যা। তারপরে যা বলার বলছি। এটাই হলো বাঙালি। সময় মতো থাকবে না, পরে সবাই বীর বিক্রম। আমি খুব সংক্ষেপে বলি আপা, রাজনীতিবিদদের প্রথমে বাল্য শিক্ষা মুখস্থ করতে হবে। বাল্য শিক্ষা মুখস্থ করবে, তাদের চেতনায় থাকতে হবে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। তারা ভুলে যাবে আওয়ামী নামে কোন একটা দল ছিল। এইটা কসম করে শপথ করে রাজনীতিতে আসতে হবে, নাহলে ছাত্র জনতা তাদের কাউকে ছাড়বে না। ২ নম্বর হলো, আমাদের দেশটা হবে আমাদের আমাদের মতো করে আমরা করবো। ব্রিটিশের আইন কানুন সব বাতিল করতে হবে। আর আমি আর কি বলবো, যে আমাদের দলের হুজুররা এটার বড় সমস্যা। ওই ৪ তারিখ মারামারিতে ফেরদৌস একদিকে দৌড়ায় গেছে, আমি একদিকে দৌড়ায় গেছি। আমি বিআরইউতে আশ্রয় নিছি। ওখানে আশ্রয় হচ্ছিল ইসলামী সমাজ নামে একটা দলের জনসভা হচ্ছিল। মাইক্রোফোনটা সুযোগ পাইছি। তাদের বললাম আমি, "নবীজি যুদ্ধ করছে, দাঁত ভাঙছে, আপনারা বইসা আছেন এখানে।" বলে, "না, না, রক্ত মারামারির মধ্যে আমরা নাই। জুস খাওয়ার সময় আছে।" বোঝেন অবস্থাটা। এতগুলি হুজুরের মাধ্যমে আমি আর ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার বড় সমস্যা। তারপরে যা বলার বলছি। এটাই হলো বাঙালি। সময় মতো থাকবে না, পরে সবাই বীর বিক্রম। হ্যান করছি, ত্যান করছি, ভুয়া সব। আমি সবাইকে বলবো, আমাদের কর্তব্য, সবার কর্তব্য করা। করেন নাই, ঠিক আছে, ভুল করছেন। যারা করতে পারবে তাকে করতে দেন। ছাত্ররাই আমার কাজ করুক, তার বড় জ্ঞান, তার ভালো জানে, তারাই দেশ চালাক না। বুড়োরা রেস্ট করি, মাঝে মাঝে ২টা কলম লিখি, গল্ফ খেলেন, কলম পত্রিকায় লেখালেখি করেন। দ্যাট শুড বি এনাফ। ইয়াং ছেলেরা চালাক, ইনশাল্লাহ ভালো করবে। ডক্টর ইউনূস আমাদের গর্ব। উনি সত্যিকারই উনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে নিতে পারবেন, আমি মনে করি। সুতরাং ছাত্রতার সাথে থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। নাহলে এই আশেপাশে রাজনীতিবিদদের বললাম না, বাল্য শিক্ষা মুখস্থ করে বলতে হবে, ধারণ করতে হবে বুকে। তাহলে আমার দেশ সোনার বাংলা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনার দর্শকদের ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আজিজ, আপনার শেষ বক্তব্য এবং বিডিআর নিয়ে যদি আপনার কিছু যে বলা থাকে বিডিআর এর বিচার নিয়ে। জি ধন্যবাদ। বিডিআর হত্যার জন্য কমিশন গঠন করতে হবে, অবশ্যই কোনো ছাড় দেওয়া হবে না। এবার যদি না করে তাহলে এর পরিণতি খারাপ হবে, এটুকুই বলতে পারি। করতে হবে। তারপর ৫ই মে যেটা হেফাজত হত্যার, এটার বিচার হতে হবে। ইসকন ব্যান করতে হবে। ডিফেন্স কমিশন গঠন করতে হবে। রিফর্মস সব জায়গাতেই দরকার, আমার ডিফেন্সেও দরকার। ৩ বাহিনীর মধ্যে ডিফেন্স কমিশন গঠন করতে হবে। তারপর আরেকটা জিনিস, প্রথম বৈষম্য শুরু হয় কিন্তু মেজর জলিলকে দিয়েই। সব সেক্টর কমান্ডার বীরুত্তম খেতাব পেয়েছেন, কিন্তু মেজর জলিলকে দেওয়া হয়নি। কারণ ১০০ ট্রাক বা তারও অধিক ট্রাক কনভয় করে এদের পাকিস্তানিদের রেখে যাওয়া সকল অস্ত্র, গাড়ি এগুলা নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তান ২৪ বছরে যা লুটপাট না করেছে, ওই ৩ মাস বা ৪ মাস বা ৬ মাস অধিক এই সময়টা ছিল ইন্ডিয়ান আর্মি ৭১ যুদ্ধের পরে, স্বাধীনতা যুদ্ধের পরে তারা যা লুট করে নিয়ে গেছে তার চেয়ে বহুগুণ বেশি নিয়ে গেছে। এটা এই জেনারেশন জানে না, এটা জানে না। তো মেজর জলিল ওইটাই বাধা দিচ্ছিলেন, সেজন্য তাকে ওই পারের আদেশেই তখন শেখ মুজিবুর রহমান তাকে সেটা দেন নাই। এবং ওই অঞ্চল থেকে উনি ছিলেন খুবই জনপ্রিয় নেতা। লোকজন ওই দক্ষিণাঞ্চলে লোকজন বলতো জলিল মেজর, জলিল মেজর, তাকে চিনতই সাধারণ লোক জলিল, এবং জনযুদ্ধের নেতা। এবং তার ৩৫তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আমি ছিলাম প্রেস ক্লাবে এই কয়েকদিন আগে। কত ১৯শে নভেম্বর ছিল অনুষ্ঠানটা, ৩ দিন পরে ১৯শে ডিসেম্বর মানে অনুষ্ঠানটা হওয়ার কথা, তার কয়েকদিন পরে হয়েছে। ১৯শে নভেম্বরে তার ৩ দিন পরে হয়েছে, ২২ তারিখ বা ২৩ তারিখ। আমি ছিলাম সেখানে হাজির। তাকে তো বঞ্চিত করা হয়েছে। বৈষম্য তো ওখান থেকেই শুরু হয়েছে। তাকে আমি এই সরকারের কাছে আবেদন জানাবো মরণোত্তর বীর উত্তম খেতাব তাকে দেওয়ার জন্য, এবং দরকার হলে না,
বরিশাল অঞ্চলে বরিশাল এয়ারপোর্টটা তার নামে নামকরণ করা হোক, তার নামে নামকরণ করা হোক। এবং একই সাথে গোপালগঞ্জ জেলা নাম বাদ, নাম জলিল জেলা। এই নামে নামে জমেটান একটা কথা আছে, এই চরিত্র পরিবর্তন হবে না নাম পরিবর্তন না হলে। নামের সাথে একটা চরিত্রের একটা প্রভাব আছে, নাম পরিবর্তন করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই গুম খুনের সাথে গত 16 বছর যারাই জড়িত ছিল তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। সে আমার বাপ হোক আর ভাই হোক, আমার জাত ভাই হোক। কারা জড়িত ছিল? জড়িত ছিল তো এই পারে যারা জড়িত ছিল কারা? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, তারপর ডিজিএফআই, এনএসআই, এরাই তো জড়িত ছিল। কারো রাষ্ট্রে কি আর কারো অধিকার আছে কাউকে গুম করার এভাবে একটার পর একটা সিরিয়াল কিলিং? তো এদের আমরা আর চাই না, আর আয়নাঘর চাই না, আর কোনো টর্চার সেল চাই না, আর কোনো গুম খুন চাই না এদেশে। এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে, এটাই আমরা চাই। এই দেশ যারা আগামীতে রাজনীতি করতে আসবেন, যাদের পেশা, আজকাল তো রাজনীতি হয়ে গেছে পেশা, নেশা না, এটা পেশা। আগের দিনের রাজনীতিবিদরা নিজের পয়সা খরচ করে রাজনীতি করতেন, আর এখন আসে মাল কামাইতে আসে। ভালো লোক রাজনীতিতে আসুক, আর দলের নেতা নেতৃত্বের প্রাথমিক দায়িত্ব ভালো লোকদেরকে জায়গা করে দেওয়া। কারণ ওই নিচের দুষ্টু লোকগুলো তো কোনোই মারে সরাতে, ভালো লোক এই জন্য আসে না, কারণ কালচারটা খারাপ, রাজনীতির এদেশে কালচারটা খারাপ। এটাকে ভালো করতে হবে। আমরা সবাই বলি যে রাজনৈতিক সংস্কৃতি ভালো হোক, কিন্তু কেউ তো আগায় আসে না। আগে আসবে, ভদ্রলোকরা আগে আসবে, ভালো লোকরা আসবে, সৎ লোকরা আগে আসবে। আপনি ইলেকশন ক্রাইটেরিয়াতে এই টাকার খেলা বন্ধ করেন, ইলেকশনটা পরে আসবে, ভবিষ্যতে কথা বলা যাবে। বাট গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আর ব্যক্তির দায় প্রতিষ্ঠান কেন নিবে? ব্যক্তির দায় প্রতিষ্ঠান নিতে পারে না, তাহলে প্রতিষ্ঠানকেও বিচার করতে হবে। ব্যক্তির গায়ে যদি প্রতিষ্ঠান নেয় তাহলে প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনতে হবে। আমি চাই যে এই কাজগুলা করুক, এবং প্রয়োজনে আমি ডক্টর ইউনূসকে শ্রদ্ধার সাথে সবিনয়ে অনুরোধ জানাবো, আপনি দরকার হলে আপনার কলেবর আরো বৃদ্ধি করেন এবং দক্ষ লোক লাগান, যোগ্য কট্টর দেশপ্রেমিক সৎ লোক নিয়োগ দেন, উপদেষ্টা মন্ডলীর মধ্যে আপনি পরিবর্তন আনুন, গতিশীল করুন। 4 মাসে যতটুকু আশা করা হয়েছিল, জনগণ যা আশা করেছিল, ছাত্র জনতা যারা রক্ত দিয়েছে, সাধারণ মানুষ রক্ত দিয়েছে, ওই লালু ভুলুরা তো রক্ত দেয় নাই, ওই সলভেন্ট পরিবারের ছেলেপেলেরা তো রাস্তায় নামে নাই, সলভেন্ট পরিবারের ছেলেপেলেরা আন্দোলনে আসে নাই, স্বাধীনতা ওরা আনে নাই, রাজনৈতিক নেতা নেত্রীরা আনে নাই, স্বাধীনতা এনেছে ছাত্র জনতা। সত্যিকার হতে রংপুরে আমি এক ফ্যামিলিকে চিনি, ছেলে নামছে, মা নামছে, তার বাপেও নামছে, আমার পরিচিত, আমার সম্পর্কে বোন হয়। তো এই প্রতিটা এলাকাতেই তাই, কোন দলীয় ব্যানার কেউ নাম নাই। কেউ যদি এখন ক্লেম করে, আমি দেখেছি কয়েকটা দল ক্লেম করে আমার এতজন মারা গেছে, তোমার এতজন মারা গেছে, ইউ আর নট সাপোজ টু ক্লেম নাও। তোমাদেরকে যখন বলা হয়েছে, ইভেন আমি নিজে বলেছি 2টা রাজনৈতিক দলকে যে ভাই আপনাদের ছেলেপেলেকে বলেন রাস্তায় নামতে, বলে না আর দলীয় ব্যানার নেওয়া যাবে না, তাহলে আমরা কালার হয়ে যাবে। ও কালার হয়ে যাবে, আর এখন মাখন খাইতে আসছো চান্দু, এখন মাখন খাইতে আসছো? রক্ত দিয়েছে ছাত্র জনতা। পলিটিক্স ঠিক করেন, আপনাদের ভিতরে সততা আনেন রাজনৈতিক দলগুলো, নাহলে আগামীতে কষ্ট হবে আপনাদের রাজনীতি করা। এটুকুই সাবধান বাণী আমি উচ্চারণ করছি। আর সাধারণ জনতা জেগে উঠেছে একবার, ওরা শিখে গেছে কিভাবে জেগে উঠতে হয়, ভবিষ্যতে আর টানতে হবে না ঘর থেকে, এমনি আসবে ইনশাল্লাহ। তা আমি এখানেই শেষ করছি। আমি যে আশা ব্যক্ত করেছি সরকারের কাছে যে এই কমিশনগুলো গঠন করতে হবে এবং বিচার করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আজকের মধ্যে এখানে ধন্যবাদ আপনাদের দুইজনকে, এবং প্রিয় দর্শক আপনারা যারা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।